আম হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের দেখাবো হলো যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আর সেকেন্ড ক্লাস। সো এখানে থাকবে হলো তোমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক্যালি। আ ই এর এ এরপর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আসলে কি বোঝায়? রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি? এগুলোর ক্যারেক্টারিস্টিক কি? ইউজেস কি? এগুলো। তো আমরা আমাদের শুরু করা যাক। একটু রিক্যাপ করি। আগের ক্লাস হলো তোমাদের দেখাইছিল ডেটা কি জিনিস, ডেটাবেজ কি জিনিস, তাই না? এরপর ডেটাবেজের মধ্যে কি কি এলিমেন্ট থাকে হ্যান ত্যান এগুলো। তো ডেটাবেজ তো থাকলেই হয় না, তাই না? আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, ডেটাবেজ হলো যে ডেটার অনেকগুলো ডেটা আছে, তাই না? এখন ডেটাগুলো তো যে কোনো জায়গায় যেভাবে রাখলেই হয় না, তাই না? ডেটাগুলোর তো অনেক সমস্যা থাকতে পারে, তাই না? একটা একটা সমস্যা অবভিয়াসলি আসে, সেটা হলো যে সিকিউরিটি, তাই না? সেটা খুব মোটা হয়ে গেছে। একটা হলো যে প্রথম যে সমস্যা সেটা হলো যে সিকিউরিটি। সিকিউরিটি প্রবলেমটা কি টাইপের ডেটাবেজের? মনে করো তুমি একটা ডেটাবেস তৈরি করলা যে সবার অনেক ইনফরমেশন দেয়, পার্সোনাল ইনফরমেশন দেয়, মনে করো বাপের নাম, মায়ের নামে আইডি হ্যান ত্যান। তো এই ডেটাবেসটা তো থাকলেই হবে না। এখন যে কেউ যদি, তোমাদের যদি সিকিউরিটি না থাকে, যে কেউ এসে ডেটাটা রিড করতে পারবে, যে কোনো সময় এসে ডিলিট করে দিতে পারবে, তাই না? যে কেউ যে কোনো কিছু করতে পারবে, তাহলে তো জিনিসটা সেফ না, তাই না? সেফটি বলে একটা ইস্যু আছে। আরেকটা জিনিসটা হলো ইন্টিগ্রিটি, তাই না? ইন্টিগ্রিটি কি থাকবে ডেটার? না, নাও থাকতে পারে। সাপোজ মনে করো ইন্টিগ্রিটি বলতে যে জিনিসটা বোঝায় যে, মনে করো যে একটা ব্যাংকিং এর জন্য ডেটাবেজ আছে, সেখানে হলো এক ইউজার আরেক ইউজারকে 100 টাকা পাঠাবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, যে প্রথম ইউজার থেকে ব্যালেন্স থেকে 100 টাকা কমাইতে হবে, দ্বিতীয় ইউজারের ব্যালেন্স থেকে 100 টাকা বাড়াইতে হবে, তাই না? যে যখন পাঠাবে, তো জিনিসটা তো দুইটাই ঘটা লাগবে। তোমার যদি এমন হয় যে অর্ধেক ঘটার পরে আমাদের সিস্টেমটা ফেল করলো, তাহলে রিকভার কিভাবে করবো? তাহলে তো দেখা যাবে যে প্রথম ইউজার থেকে 100 টাকা কেটে নিচ্ছে, কিন্তু দ্বিতীয় ইউজার 100 টাকা পায়নি, তাই না? এই টাইপের জিনিসগুলো হলো ডেটাবেস ইন্টিগ্রিটি। এগুলোরও এগুলোরও তো একটা ব্যাপার স্যাপার আছে, যে ডেটাবেস জাস্ট থাকলেই হবে না, এই ইন্টিগ্রিটিটা রক্ষা করতে হবে, তাই না? যেমন এই জিনিসটা তোমরা অহরহ হয়তো নিজেরাও ফেস করছো অনেক সময়। আমি নিজে একটা জিনিস ফেস করছি, সেটা হলো যে আমি সহজে একবার টাকা পে করছি, কিন্তু আমার ইমেইলে কোনো টিকিট আসে নাই, তাই না? তার মানে ওদের সিস্টেমে হলো ফেইল একটা সিস্টেম, কাইন্ড অফ মানে ইন্টিগ্রিটি ভালো না, তাই না? ওদের সিস্টেম হলো যে কোনো একটা ট্রানজ্যাকশনকে ফুল কমপ্লিট করতে পারে না, বুঝতে পারছো জিনিসটা? তো এই এই জিনিসগুলো হলো যে একটা ডেটাবেস থাকলেই হয় না, ডেটাবেসটাকে সুন্দর করে এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, তাই না? নইলে দেখা যাবে যে জিনিসগুলো অনেক ঝামেলা, তাই না? ইন্টিগ্রিটি, এরপরে আরেকটা কি বলো দেখি? রিডান্ডেন্সি, তাই না? রিডান্ডেন্সি বলতে কি বোঝায়? আহ, মনে করো তোমাদের ডেটাবেসটা হলো একটা কম্পিউটারে আছে। এখন কম্পিউটারে তো গ্যারান্টি নাই, তাই না? হার্ড ডিস্ক তো কালকে নষ্ট হয়ে যাইতে পারে। নষ্ট হইলে কি করবা? কম্পিউটার শেষ, পুরো ডেটাবেসের সব ডেটা সব সব কিছু চলে গেল, তাই না? রিডান্ডেন্সিও জিনিসটা নাই। ক্লিয়ার জিনিসটা? তো এগুলো একটা ডেটাবেসের হলো প্রবলেম, এগুলো হলো আমাদের ইনশিওর করতে হবে, নইলে ডেটাবেসের লাভ নাই, তাই না? নইলে তো যে কোনো, যে কেউ একটা টেক্সট ফাইলে, মানে ফাইল খুলেই তো ডেটাবেসের কাজটা করে ফেলতে শুরু শুরু করতে পারতো। কেন করে না? কারণ হলো একটা টেক্সট ফাইল আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেয় না, তাই না? এগুলোর আহ, সুযোগ সুবিধা যেন আমরা পাই, এই জন্য যেই জিনিসটা ইউজ করা হয় ইন্টিগ্রেটেড সিস্টেমটা, এন্ড টু এন্ড ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য, সেগুলোকে বলে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসগুলো যেন আমরা পাই, তাহলে যেই যে সফটওয়্যারটা ইউজ করা হয়, একটা সফটওয়্যারের মাধ্যমে পুরো ডেটাবেজের কাজটা করা হয়, বুঝতে পারছো জিনিসটা? এই সফটওয়্যারটাকে বলা হলো ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যারের কাজ হলো যে, আমরা যখন বলি যে এই জিনিসটা ডেটাবেজে এন্ট্রি করাও, এন্ট্রি করাবে, এটা এই জিনিসটা আরেকটা জিনিস বলবো যে এই জিনিসটা হলো চেঞ্জ করো, এডিট করাবে, এই জিনিসটা আমাদেরকে দাও, দেখাবে, তাই না? তাহলে ডিবিএমএস হলো জাস্ট একটা, যে একটা ফুল এন্ড টু এন্ড সিস্টেম লেয়ার, যারা হলো আমাদেরকে এই ফ্যাসিলিটিগুলো দিবে, যে ডেটাবেজের সাথে আমাদের ইন্টারাকশনের ফ্যাসিলিটিগুলো দিবে। আরেকটা ফ্যাসিলিটি দিবে হলো যে সিকিউরিটির ফ্যাসিলিটি, তাই না? তার মানে কি, ডিবিএমএস এ যে কেউ যে কোনো ডেটা পড়তে পারবে না, যে যদি কেউ পড়তে চায় তাহলে তাকে লগ ইন করতে হবে, তাই না? জিনিসটা অনেকটা সফটওয়্যার মতো, ফেসবুকের মতো চিন্তা করতে পারো, যে ফেসবুকে যদি লগ ইন না করে, তোমার ফেসবুকের মেসেঞ্জারের ডেটা টাটা কেউ পড়তে পারবে না, তাই না? ডিবিএমএস এইরকম একটা সিস্টেম, যারা হলো এরকম লগ ইন হ্যান্ডেলিং করে, যে ডেটা হলো সবাই পড়তে পারবে না, স্পেসিফিক মানুষজনই পড়তে পারবে,
তাই না? এরপর ডেটা ইন্টিগ্রিটি রক্ষা করে, তাই না? আমরা যদি বলি যে ব্যাংকে এর থেকে 100 টাকা পাঠাও, তাহলে হলো যদি ইন কেস মনে করো যেই মেশিনের মাধ্যমে সেই ক্যালকুলেশনটা করবে যে একটা ইউজারের থেকে 100 টাকা কমায় আরেক ইউজারকে 100 টাকা বাড়াবে, ওই মেশিন মনে করো কমানোর পরে ফেল করলো, তাই না? মানে কমানোর পরে মেশিনটা রিস্টার্ট নিল বা কারেন্ট চলে গেল, তাই না? জিনিসটা তো একসাথে হচ্ছে না, জিনিসটা তো ভেঙে ভেঙে হয়। যে মনে করো এক ইউজার আরেক ইউজারকে টাকা পাঠাইলে প্রথম ইউজারকে ব্যালেন্স থেকে কি 100 টাকা প্রথমে কমাইলো, এরপর আরেক ইউজারের ব্যালেন্সে 100 টাকা যোগ করলো, দুইটা কাজই হওয়া লাগবে, তাই না? এমন তো হতে পারে যে প্রথম কাজটার পরে কম্পিউটার অফ হয়ে গেল বা রিস্টার্ট নিল, কারেন্ট চলে গেল, তাই না? তাহলে তো জিনিসটা একটা ইন্টিগ্রেটেড থাকলো না, মানে ইন্টিগ্রেশন তো নষ্ট হয়ে গেল সিস্টেমের, তাই না? ডেটাবেস ম্যানেজমেন্ট এই জিনিসটাও হ্যান্ডেল করে। এই জিনিসটা হ্যান্ডেল করার নামকে বলা হলো ট্রানজ্যাকশন। আমরা বলতে পারি যে তুমি এই জিনিসটা একটা ট্রানজ্যাকশনে করাও, বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা হ্যান্ডেল করার একটা উপায় হলো ট্রানজ্যাকশন, বুঝতে পারছো? আমরা বলতে পারি যে তুমি এই জিনিসটা একবারে করাও, তাহলে ডেটাবেস জানে যে তাকে যদি 5টা কাজ দেওয়া হয় 5টা কাজই কমপ্লিট করা লাগবে। কোনো একটা কাজ যদি ইনকমপ্লিট থাকে, নেক্সট টাইম সে যখন সিস্টেমটা রিস্টার্ট নেবে তখন ওই ইনকমপ্লিট কাজটাকে কমপ্লিট করবে অথবা ইনকমপ্লিট কাজটাকে ডিলিট করে ফেলবে, যেন মাঝখানের একটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে না, বুঝতে পারছো জিনিসটা? এটা হলো ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ। আরেকটা হলো যে রিডান্ডেন্সি, তাই না? রিডান্ডেন্সি হল মানে হলো যে ফেইলার হ্যান্ডেলিং। মনে করো ডেটাবেস ম্যানেজমেন্ট নিজেই নিজেকে রেপ্লিকেট করতে পারে, রিডান্ডেন্সি একটা উপায় হলো রেপ্লিকেশন, বুঝতে পারছো জিনিসটা? তো আমরা যদি তাকে বলি যে তুমি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তুমি হলো এই 3টা কম্পিউটারে চলবা, সে নিজে নিজে নিজেই 3টা কম্পিউটারের মধ্যে সিঙ্ক্রোনাইজ করতে পারে, বলতে পারে যে হ্যাঁ আমি এই কম্পিউটারকে যদি আমি বলি যে তুমি ডাটা এক্স লিখো, ওই কম্পিউটারটা লিখে অন্য কম্পিউটারকে বলবো আমি এক্স লিখছি তোমরাও লিখে ফেলো, বুঝতে পারছো জিনিসটা? এটা হলো রেপ্লিকেশন। এই জিনিসগুলো করার মাধ্যমে হলো রিডান্ডেন্সিটাও রাখে, যে একটা কম্পিউটার নষ্ট হলো যেন ওই ডাটাটা অন্য কম্পিউটারে থাকে। ক্লিয়ার জিনিসটা? তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একটা খুবই কমপ্লিকেটেড একটা সিস্টেম, যেটা হলো সিকিউরিটি, ইন্টিগ্রিটি, রিডান্ডেন্সি এইসব ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে। ক্লিয়ার জিনিসটা? তাহলে ডিবিএমএস কোন কোন ফ্যাসিলিটিগুলো অবশ্যই প্রোভাইড করতে হবে, এই জিনিসগুলো প্রোভাইড করতে হবে, আনলেস এছাড়া ডিবিএমএস এর কোনো ইউজ কেস নাই। আমি এগুলোর জন্য হলো তোমাদের সিস্টেমটা কিন্তু অনেক কমপ্লিকেটেড। তো এটা হলো যে তোমাদের ডিবিএমএস, তাই না? তাহলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তাহলে আমরা ডিবিএমএস, তাহলে এটার এলিমেন্টসগুলো কি কি থাকে, আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম? প্রথম এলিমেন্টস যেটা থাকবে সেটা হলো যে বুঝতেই পারতেছো যে ইউজার থাকবে, তাই না? যে ইউজাররা হলো তোমাদের ডেটাগুলো পড়বে, লগ ইন করতে পারবে, তাই না? ডেটাটা রাইট করতে পারবে। 2 নম্বর যে জিনিসটা থাকবে হলো ডেটা থাকবে, তাই না? ডিবিএমএসকে অবশ্যই ডেটা হ্যান্ডেল করতে হবে। সে যদি ডেটা হ্যান্ডেল করতে না পারে তাহলে তো তার ডেটাবেজের, এখানে ডেটাবেজ নামের কোনো অর্থই নেই। তো ডেটার একটা ডেটা থাকতেই হবে। 3 নম্বরে যে জিনিসটা থাকতে হলে সফটওয়্যার থাকতে হবে, তাই না? তো এই সফটওয়্যারটা বিভিন্ন টাইপের হইতে পারে। তোমরা যেমন ফেসবুক ইউজ করো কি অ্যাপের মাধ্যমে ইউজ করো, আবার কম্পিউটারে লগ ইন করে ইউজ করো, তাই না? আবার এমনও সফটওয়্যার আছে যেগুলো হলো কম্পিউটারে ইনস্টল দিয়ে ইউজ করা লাগে, তাই না? তোমরা যেমন মনে করো মিডিয়া প্লেয়ার, কোনো একটা ভিএলসি টিএলসি, বা তোমরা যদি মানে ফোনে অ্যাপ ইনস্টল দাও, বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাপ বেসিক্যালি একটা সফটওয়্যার, তাই না? একটা সফটওয়্যারও থাকা লাগবে, ওই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা লগ ইন টগ ইন সব কিছু করো। ক্লিয়ার জিনিসটা? তো ডিবিএমএস এর একটা সফটওয়্যার থাকতেই হবে, যদি সফটওয়্যার না থাকে তাহলে ডিবিএমএস কোথায় চলবে? সো একটা সফটওয়্যার থাকতেই হবে। 4 নম্বর জিনিস হলো একটা হার্ডওয়্যার থাকতেই হবে, তাই না? হার্ডওয়্যার ছাড়া কিন্তু ডিবিএমএস এর লাভ নাই, তাই না? তো সে যদি ডেটাটা কোথাও রাইট করতেই না পারে, ডেটাটা যদি সে রিডান্ডেন্ট করতেই না পারে, তাহলে তো ডিবিএমএস এর কোনো দাম নাই। ক্লিয়ার জিনিসটা? আর আরেকটা জিনিস লাস্টে থাকবে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর আসলে ইউজারদের মধ্যেই পড়ে। ক্লিয়ার জিনিসটা? অ্যাডমিনিস্ট্রেটর হলো ইউজারদের মধ্যেই পড়ে। কিরকম পড়ে? তোমাদেরকে একটা পার্থক্য দেখায় ইউজার আর অ্যাডমিনিস্ট্রেটর। সাপোজ মনে করো বাংলাদেশের ন্যাশনাল এনআইডি ডেটাবেসটা, তাই না? এই এনআইডি ডেটাবেস খেয়াল করে দেখো যে প্রত্যেক জেলা উপজেলায় খুব নির্বাচন অফিস আছে, যেখানে হলো তুমি গেলে তোমার এই নাম টাম সংশোধন এসবের এন্ট্রি টেন্ট্রি নেয় না? তাহলে কি সবাই হলো রিড রাইট, অনেকের কাছে হলো রিড রাইট পারমিশন থাকে, তাই না? তাহলে যে কোনো একটা র্যান্ডম, মানে র্যান্ডম না আর কি, সরকারের লোকের কাছে মানে পাসওয়ার্ড থাকে, ইউজার নেম থাকে, যার মাধ্যমে তারা হলো এই ন্যাশনাল এনআইডি ডেটাবেজে লগ ইন করে ওখানে হলো জিনিসপত্র এন্ট্রি করতে পারে, চেঞ্জ করতে পারে। এখন একটু নেক্সট লেভেলে চলে যায়। এখন কারা এই পারমিশনটা দেয়, তাই না? এই পারমিশন যে আসলো, মনে করো যে আমরা কালকে হলো একটা জায়গাকে নতুন একটা জেলা হিসেবে ঘোষণা করলাম,
যেটা হলো আগে থানা ছিল, এখন হলো জেলা হিসেবে ঘোষণা করলো, তাই না? মনে করো উত্তরাকে আমরা হলো বললাম যে কালকে থেকে উত্তরা একটা আলাদা জেলা, ঢাকার মধ্যে না। তাহলে উত্তরাতেও তো তাহলে নির্বাচন কমিশনের অফিস দেওয়া লাগবে, আরেকজন নতুন লোক আসবে যে হলো সিস্টেমে লগ ইন করতে পারবে। তো এই নতুন লোকের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে দেবো, তাই না? ফেসবুকে তো আমরা চাইলেই আমরা র্যান্ডমলি আমরা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারি, কিন্তু ডেটাবেজের এনআইডি ডেটাবেস তো খুব সেন্সিটিভ একটা জায়গা, তাই না? এখানে তো যে কেউ রেজিস্ট্রেশন করে ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে লগ ইন করতে পারবে না, তাই না? তাহলে এমন একজন এন্টিটি আছে যার হাতে পুরো ডেটাবেজের সব পারমিশন আছে, তাই না? সব পারমিশন আছে বলতে হলো কে রিড করতে পারবে এগুলো সে মানে মডিফাই করতে পারে, মানুষের কাছ থেকে মানে এরকম অথরাইজেশন রিভোক করতে পারে যে হ্যাঁ তোমার আর রিড পারমিশন নাই, বুঝতে পারছো? রিড পারমিশন দিতে পারে আরেকজনকে, তাই না? এরপরে হইতে পারে যে সে নতুন ডেটাবেসটাকে বাড়াচ্ছে, ফুল ডেটাবেসটা ডিলিট করে দিতে পারে, তাই না? এত পাওয়ারফুল মানে পারমিশন থাকে। ওই এন্টিটিটাকে বলা হলো অ্যাডমিনিস্ট্রেটর, বুঝতে পারছো জিনিসটা? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের হাতে তাহলে অনেক পাওয়ার থাকে। ক্লিয়ার জিনিসটা? এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু খুব পাওয়ারফুল একটা এন্টিটি ডেটাবেজের জন্য। তো নর্মালি হলো যে দেখা যায় যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে এরকম হিউজ পারমিশন থাকে। তো এইগুলো হলো খুব সিকিউরিটি সেন্সিটিভ, দেখা যায় যে আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটর থাকে। বাট আধুনিক যুগে হলো ডেটাবেসের সফটওয়্যারগুলো এত সুন্দর যে এত সুন্দর করে সব ম্যানেজমেন্ট করে যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আসলে হলো মানে দেখা যায় যে যে হলো ইউজার তাদের মধ্য থেকে হয়তো অ্যাডমিনিস্ট্রেটর থেকে থেকে যেতে পারে। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসটা হলো ওভারল্যাপিং, ইউজার আর অ্যাডমিনিস্ট্রেটর ওভারল্যাপিং। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তাহলে এই কয়টা এলিমেন্টস থাকতেই হবে, এগুলো ছাড়া ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে না। তো এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমেরও কিছু প্রবলেম আছে, তাই না? একটা জিনিস যেটা বললাম যে ইন্টিগ্রিটি রক্ষা করার একটা উপায় হলো ট্রানজেকশন। এখন মনে করো যে এটা কিন্তু অপশনাল, এটা হলো অপশনাল, ট্রানজেকশন কিন্তু অপশনাল প্রপার্টি। মানে সব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ট্রানজেকশন আছে এমন না, অনেকে অন্যভাবে ইন্টিগ্রিটি মেনটেন করে, বুঝতে পারছো জিনিসটা? অনেকে অন্যভাবে মেনটেন করে। যে হইতে পারে যে ও ও কোন একটা সফটওয়্যার আছে, তারা বলল যে না আমরা একসাথে এরকম 2-3 টাইপের অপারেশন সাপোর্ট করব না, যে একটা জায়গা থেকে রিড মানে কমায় মানে টাকা ট্রান্সফারের উদাহরণে আবার যায় যে একটা ইউজারের কাছ থেকে টাকাটা কমায় আরেক ইউজারকে বাড়াবো। ওই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বললো যে না আমি দুইটা আলাদা আলাদা কাজ হিসেবে ধরবো, প্রথম কাজ ফেইলের পরে যদি দ্বিতীয় কাজ হয় এটা আমার দায়িত্ব না, বুঝতে পারছো জিনিসটা? সে বলতে পারে যে এটা আমার দায়িত্ব না, তোমারই হলো এই জিনিসটা ফেইল ওভার রিকভার করতে হবে। ক্লিয়ার জিনিসটা? তো এই টাইপের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলোকে বলা হলো কি ভ্যালু ডেটাবেস স্টোরেজ, তারা হলো একটা অপারেশনে সাপোর্ট করে। তো এদের হলো ট্রানজ্যাকশনাল প্রপার্টিটা নাই, বুঝতে পারছো জিনিসটা? এই ট্রানজ্যাকশনাল প্রপার্টি না থাকার কারণে এগুলো হলো যে অনেক ফাস্ট হয়। ট্রানজ্যাকশনাল প্রপার্টি থাকার কারণে কিন্তু ডেটাবেস খুব স্লো হয়, বুঝতে পারছো জিনিসটা? ট্রানজ্যাকশনাল প্রপার্টি না থাকার কারণে কিন্তু ডেটাবেস অনেক ফাস্ট হয়। কারণ কি? মনে করো যে একটা ইউজারের কাছে 1,000 টাকা আছে, আরেক ইউজারের কাছে 2,000 টাকা আছে, এর থেকে 100 টাকা হলো কমাবো, তাই না? আমাদের তো আগে কমাইতে হবে, এরপরে ওই ডেটাবেসকে ট্র্যাক করে রাখতে হবে যে নেক্সট অপারেশনটাও সাকসেসফুল হয়েছে কিনা, বুঝতে পারছো জিনিসটা? নেক্সট অপারেশনটাও সাকসেসফুল হয়েছে কিনা, যে বাড়ানোর কাজটা কমাইছি এরপরে বাড়ানো। এই ট্র্যাকিং এর জন্য হলো অনেক সময় নষ্ট হয়, অনেক স্পিডের একটা ব্যাপার স্যাপার থাকে। তো অনেক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আসলে এটার দরকার নাই। যেমন মনে করো যে তোমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করো যে ফেসবুকে যে ছবি আপলোড করো, ছবির জন্য দেখা যাচ্ছে যে একটা ওদের সেপারেট একটা ডেটাবেস আছে, কিন্তু এই ছবিগুলো কি এরকম ট্রানজ্যাকশনাল প্রপার্টি থাকা উচিত? তোমার যদি ছবি আপলোডের মধ্যে ক্র্যাশ করে, মনে করো ওদের কম্পিউটার কোনো সমস্যা আছে, আগের তো একটা ছবি আছে ওই ছবি থাকবে, তোমরা জাস্ট দেখবা যে তোমাদের ছবি আপলোড করতে করতে থেমে আছে, হচ্ছে না, রিফ্রেশ দিলা দেখলা সব প্রোগ্রেস নাই, তখন আবার নতুন করে দিলা, কোনো সমস্যা তো নাই। এগুলো তো ট্রানজ্যাকশনাল প্রপার্টি লাগে না, তাই না? কিছু কিছু ডিবিএমএস আছে যাদের হলো এরকম ট্রানজ্যাকশনাল প্রপার্টি লাগে না, আবার কিছু কিছু ডিবিএমএস আছে যেগুলো হলো এরকম ট্রানজ্যাকশনাল প্রপার্টিগুলো লাগে। এগুলো ছাড়া পসিবল না। যেমন ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটা খুবই ক্রিটিক্যাল। এইরকম আমি যখন টিকিট কিনতে যাই, আমি মনে করি পে করলাম, টিকিটটা পাইলাম না, খুবই স্যাড না? তো এই জিনিসগুলো হলো যে ট্রানজ্যাকশনাল প্রপার্টি না থাকলে এই সিস্টেমগুলো ফেল করবে। ক্লিয়ার জিনিসটা? তো যেসব মানে ডেটাবেস ম্যানেজমেন্টের এই ট্রানজ্যাকশনাল প্রপার্টিগুলো আছে তাদেরকে বলা হলো আরডিবিএমএস। তাহলে ডিবিএমএস হলো একটা বিশাল বড় একটা সেট
যার একটা একটা ছোট একটা সাবসেট হলো আর টি বি এম এস। বুঝতে পারছো জিনিসটা? ডিবিএমএস এর একটা সাবসেট হলো আর ডিবিএমএস। তাহলে এটার একটা স্পেশাল প্রপার্টিকে ট্রানজেকশনাল প্রপার্টি থাকে। প্রপার্টি এটা এটার থাকে, মানে আমরা হলো মাল্টিপল অপারেশন আমরা বলে দিতে পারি যে এটা তুমি একসাথে করো। তো এটা ফুল ফর্ম কি? রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা হলো একটা টেবিল বেসড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পারছো জিনিসটা? এটা হলো কাজ করে টেবিলের মাধ্যমে। এই টেবিলে দুইটা স্পেশাল কি থাকে, তাই না? এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো টেবিল বেসড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? আমরা কিন্তু এর আগে অনেক টাইপের দেখছি, গ্রাফ টাইপের দেখছি, টেবিল টাইপের দেখছি, হায়ারার্কিক্যাল দেখছি, তাই না? লিস্ট টাইপের দেখছি। টেবিল টাইপের অনেক টেবিল টাইপের মধ্যেও থাকে, যে টেবিল টাইপের মধ্যেও যে আরডিবিএমএস, সব সব টেবিল টাইপই যে আরডিবিএমএস এমন না। কিছু আরডিবিএমএস টেবিল টাইপ হলো আরডিবিএমএস। তো আরডিবিএমএস এর একটা বড় সড়ো বৈশিষ্ট্য হলো ট্রানজেকশনাল প্রপার্টি থাকে। এই আরডিবিএমএস এর এই জিনিসগুলো আমরা এখন একটু দেখি, কারণ এটা হলো সবচেয়ে বহুল ব্যবহৃত। তাহলে বুঝতে পারতেছো যে যেখানেই হলো যে এরকম মাল্টিপল অপারেশন থাকা লাগবে এবং সবগুলোকে সাকসেস হওয়া লাগবে, সেই সব সিস্টেমের জন্য হলো আরডিবিএমএস খুব ইসেনশিয়াল, তাই না? ট্রানজেকশনের প্রপার্টি না থাকলে কিন্তু এইরকম মানে দেখা যাচ্ছে যে এখানে হলো মানে 100 টাকা কমায় সিস্টেম ফেল করলো, তাই না? ফেল করলে জাস্ট মানে এর কাছে 900 থাকলো আর এর কাছে থাকবে হলো 2000, বাকি 100 টাকা কই গেল, হাওয়া হয়ে গেল। ক্লিয়ার জিনিসটা? তো এইগুলো এইসব সিস্টেমের জন্য আরডিবিএমএস খুব ইসেনশিয়াল। তো আরডিবিএমএস হলো টেবিল বেসড ডেটাবেস সিস্টেম, মানে তোমাদের হলো ডেটাবেসটাকে টেবিল আকারে থাকবে, তাই না? এরকম একটা টেবিল, একটা না মাল্টিপল টেবিল থাকতে পারে, 2টা 3টা 4টা, তাই না? একটা ডেটাবেসে হলো তাহলে মাল্টিপল টেবিল থাকতে পারে, কলাম থাকবে, এরকম অনেকগুলো কলাম থাকবে। ক্লিয়ার জিনিসটা? রো থাকবে। তাহলে এটা হলো টেবিল বেসড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই টেবিলের দুইটা জিনিস থাকে, দুইটা স্পেশাল প্রপার্টি থাকে, যেটার যেটার কারণে হলো এরা রিলেশনগুলোকে রিলেশনাল কেন বলে এটা আমরা আসতেছি। দুইটা প্রপার্টি, একটা হলো যে ফরেন কি, আরেকটা হলো প্রাইমারি কি। প্রাইমারি কি থাকবে, আরেকটা থাকবে হলো ফরেন কি থাকবে। আমি তোমাদের এগুলো টার্মগুলো আসলে খুব মানে কমপ্লিকেটেড, আমি তোমাদেরকে যত সিম্পলেস্ট ল্যাঙ্গুয়েজে পারি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। যেমন এটার একটা এক্সাম্পল দেখি, টেবিল বেসড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা এক্সাম্পল দেখি। আমরা এনআইডির ডেটাবেসের কথাই চিন্তা করি, তাই না? এনআইডি যেহেতু সবাই ইউজ করে, আমরা এনআইডির কথাই চিন্তা করি। মনে করো এনআইডিতে কিছু জিনিসপত্র আছে, তাই না? যে আমাদের হলো এনআইডির হলো ফার্স্ট হলো আইডি, আইডি টেবিলটাকে, এনআইডি ডেটাবেসে আমাদের আইডি টেবিল বলে একটা টেবিল আছে মনে করো। এখানে হলো থাকবে হলো এনআইডি, এখানে থাকবে মনে করো যে বার্থ ডেট, তাই না? এখানে মনে করো নেম, তাই না? তাহলে কি এনআইডি, এখন খেয়াল করো, এখন এখানে যতগুলো রোই লেখি, যতগুলো রোতেই প্রত্যেকটা এনআইডি ইউনিক না? এমন কি আছে যে একই এনআইডি দুইবার থাকবে? না। মনে করো এনআইডি 12 নাম্বারের, বার্থ ডেট হলো মনে করো যে 1997-এর, মনে করো যে নেম হলো আনসার মনে করো। তাহলে খেয়াল করো যে জিনিসটা যে প্রত্যেকের এনআইডি কিন্তু ইউনিক, আরেকজনের কিন্তু এমন হবে না যে এনআইডি 12ই হবে, না, আরেকজনের এনআইডি মনে করো 12 না, হয়তো 13 হবে। ক্লিয়ার জিনিসটা? এই এনআইডি নাম্বারগুলো হলো ইউনিক। তো যেই কলামটা এইরকম ইউনিকলি ডিটারমাইন করে প্রত্যেকটা রোকে, যেই কলামের রোয়ের মাধ্যমে আমরা, যেই কলামের মাধ্যমে এরকম প্রত্যেকটা রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, সেই কলামটাকে বলা হলো প্রাইমারি কি। বুঝতে পারছো জিনিসটা? এখন মনে করো এটার সাথে আমরা হলো আরেকটা রোয়ের ইন্টারাকশন করাইতে চাই। আরেকটা রোয়ের ইন্টারাকশন কীরকম, যে এনআইডির সাথে মনে করো যে আমরা অন্য জিনিসপত্রের কানেকশন করতে চাই। কানেকশন কীরকম, তাহলে আমরা একটু দেখি।
মনে করো যে তোমার এনআইডির এগেনস্টে, আমরা কিন্তু এনআইডির এগেনস্টে অনেক কিছু দেই, তাই না? এনআইডির এগেনস্টে পাসপোর্ট দেই, ড্রাইভিং লাইসেন্স দিতে পারি, তাই না? এনআইডির এগেনস্টে আমরা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এরপরে মনে করো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অনেক কিছুই আমরা দেই, তাই না? তাহলে ওগুলোর জন্য আমরা আরেকটা টেবিল বানাইতে পারি না? মনে করো যে অ্যাডিশনাল ইনফো, অ্যাডিশনাল। তো ওই টেবিলে তাহলে টেবিলটা দেখতে কীরকম হবে বলো দেখি। তো ওই টেবিলে হলো প্রথমে থাকবে হলো যে মনে করো যে একটা আইডি, তাই না? যে কোনো একটা ইউনিক আইডি, তাই না? ইউনিক আইডি। এরপরে থাকবে মনে করো যে এনআইডি, এরপরে থাকবে মনে করো যে পাসপোর্ট নাম্বার, তাই না? এরপরে থাকবে মনে করো যে ট্যাক্স নাম্বার। তাহলে জিনিসটা এই ইউনিক আইডিটা মনে করো আমরা 1 থেকে শুরু করলাম, তাই না? তাহলে এই এনআইডি কি কত হবে? মনে করো যে আনসারের জন্য 12 হবে। পাসপোর্ট নাম্বার মনে করো A00P, তাই না? আবার মনে করো যে ট্যাক্স নাম্বার মনে করো যে 732, তাই না? এরপরে আনসারের মনে করো যে আরো একটা জিনিস আছে যে ও আচ্ছা, এটা তাহলে কিভাবে বোঝানো যায়? হ্যাঁ, আনসারের মনে করো যে পাসপোর্ট 5 বছর পর এক্সপায়ার হয়েছে, তাই না? 5 বছর পরে কিন্তু এক্সপায়ার হয়ে যাইতে পারে। ক্লিয়ার জিনিসটা? পাসপোর্ট কিন্তু আমরা রিনিউ করি, তখন কিন্তু নতুন পাসপোর্ট নাম্বার পাই। তাহলে ওই এনআইডিটা, তাহলে ইউআইডিটা 2 নাম্বার হবে, এনআইডি কিন্তু 12ই থাকবে। এখন পাসপোর্টের নাম্বার কত হলো? আগে ছিল A00P, এবার মনে করো যে B00X, তাই না? এইখানে হইতে পারে, তাই না? এবং ট্যাক্স নাম্বার মনে করো যে আগেরটাই আছে 732। ক্লিয়ার জিনিসটা? তাহলে খেয়াল করছো যে এই তখন কিন্তু এই টেবিলে কিন্তু এই আমরা এনআইডি রাখছি, আমরা কিন্তু নাম আর রাখি নাই, কারণ আনসার নামে কিন্তু অনেক মানুষ থাকতে পারে, তাই না? এখানে মনে করো যে এনআইডি হলো 132, 123, এখানে মনে করো যে জন্মসাল হইতে পারে 2000, নাম কিন্তু আবার আনসার হইতে পারে, তাই না? নেম কিন্তু ইউনিক না, এনআইডি হলো ইউনিক, তাই না? ইউনিকলি কিন্তু এনআইডি আইডেন্টিফাই করে। ক্লিয়ার জিনিসটা? তো এই জন্য আমরা যখন আরেকটা টেবিলে এনআইডির সাথে রিলেশনশিপ বানাইছি, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এনআইডির মাধ্যমে এই টেবিলের সাথে রিলেশনশিপ করে ফেলছি, খেয়াল করো। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে আনসারের মানে, এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পাসপোর্ট A00P আলা ব্যক্তির নাম কত, তুমি তখন বলতে পারবো যে এই ব্যক্তির এনআইডি হলো 12। এখন এই 12 এনআইডি ওয়ালা টেবিলটা দেখি, তাই এখানে আসলে বার্থ ডেট, নেম সবই পেয়ে যাচ্ছ না? ক্লিয়ার জিনিসটা? তাহলে এই টেবিলে কি আমাদের এক্সট্রা করে আবার বার্থ ডেট আর নেম সেভ করার দরকার লাগতেছে না? আমরা এই টেবিলে জাস্ট আগের টেবিলের একটা আইডেন্টিফিকেশন রেখেই কাজটা করে ফেলতে পারলাম, তাই না? এই যেই কলামের মাধ্যমে হলো আরেকটা টেবিলের সাথে আমরা এই সম্পর্কটা বানাইলাম, সেটাকে বলা হলো ফরেন কি। তাহলে ফরেন কি আসলে কি জিনিস? ফরেন কি হলো যে আরেকটা টেবিলে এমন একটা কলাম, যেই কলাম হলো আরেকটা টেবিলের প্রাইমারি কি। তাহলে ফরেন কি, ফরেন কি হলো সেসব কলাম যারা হলো আরেক টেবিলের প্রাইমারি কি, তাই না? আর প্রাইমারি কি তাহলে কি কি জিনিস, তাই না? প্রাইমারি কি হলো সেসব কলাম। আমি কেন সেই কলাম না বলে সেসব কলাম বললাম? কারণ ইটস নট নেসেসারি যে একটা কলামই প্রাইমারি কি হবে, 2টা কলাম মিলেও প্রাইমারি কি হইতে পারে। হ্যাঁ, আমি কমপ্লেক্স এক্সাম্পল আর যাব না, বাট জাস্ট মনে রাখো সেসব কলাম যারা একটি রোকে, রো মানে হলো যে সারি, তাই না? ইউনিকলি আইডেন্টিফাই করে। ক্লিয়ার জিনিসটা? প্রাইমারি কি হলো সেসব কলাম যারা একটি রোকে ইউনিকলি আইডেন্টিফাই করে। তাহলে এখন তোমাদের রিলেশনাল ডেটাবেজের রিলেশনশিপটা বুঝতে পারতেছো যে রিলেশনের মাধ্যমে আমরা আসলে আমাদের কাজটাকে কত সংক্ষিপ্ত করে ফেললাম, ডেটাটাকে কত ছোট করে ফেললাম। বুঝতে পারছো জিনিসটা? তাহলে হলো আমাদের একটা টেবিল যদি বানাই, ওই টেবিলের প্রাইমারি কিকে আমরা অন্য একটা টেবিলে রেখে ওই অন্য টেবিলের সাথে এই টেবিলে একটা রিলেশনশিপ বানায় ফেলতে পারি। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসটাকেই বলা হয় হলো যে
ফরেন কি, প্রাইমারি কি এর রিলেশন, এবং এই জন্য এই জিনিসটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট। তাহলে আমরা মাল্টিপল টেবিলকে এভাবে আমরা জোড়া লাগাইতে পারি, দুই টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করে ফেলছি এই প্রায় ফরেন কি এর মাধ্যমে, তাই না? ক্লিয়ার জিনিসটা? এখন অ্যাডিশনাল যে টেবিল ছিল ওই টেবিলটার প্রাইমারি কি, এইটা আমার প্রাইমারি কি বলতে পারি না, কারণ কি এই ইউনিক আইডিটি হলো আইডি, মনে করো প্রত্যেকটা একটা রো ইনসেট করলে একটা করে বাড়তেছে, এগুলো হলো যে মানে ন্যাচারাল না, আমরা সিনথেটিক একটা আইডি বানাই ফেললাম। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসগুলোই হলো যে তোমাদের প্রাইমারি কি আর ফরেন কি। ট্যাক্স আইডেন্টিফিকেশন প্রয়োজন নাই। ক্লিয়ার জিনিসটা? তো এই প্রাইমারি কি আর ফরেন কি হলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। তাহলে আবার একটু রিক্যাপ করি, প্রাইমারি কি হলো এমন একটা কলাম যেই কলামের মাধ্যমে প্রত্যেকটা রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, বা যেই কলামের প্রত্যেকটা রোয়ের ভ্যালু আলাদা আলাদা, 12, 13, 123, আর এমন হবে না যে আরেকটা রো আসবে যার ভ্যালু 12, এমন পসিবল না। বুঝতে পারছো জিনিসটা? আরেকটা রো যার ভ্যালু মনে করো 12 পসিবল না। ক্লিয়ার জিনিসটা? দিস ইজ নট পসিবল। কারণ কি এটা হলো প্রাইমারি কি, ইউনিকলি একটা রোকে আইডেন্টিফাই করবে। বুঝতে পারছো জিনিসটা? কখনো যদি আমাদের এমন কোনো কলাম বা কলামের সমষ্টি পাই না, তখন হলো আমরা এখন সিনথেটিক কলাম বানাই। বুঝতে পারছো জিনিসটা? যে এক দুই থেকে বাড়তেই থাকবে, একটা করে রোস ইনসার্ট হবে আর নতুন করে একটা নাম্বার হবে। ক্লিয়ার জিনিসটা? আর হলো যে কোন একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলের কলাম হিসেবে থাকে, এই যে যেমন এইটা, সেটাকে বলা হলো ফরেন কি। বুঝতে পারছো জিনিসটা? এই টেবিলের ফরেন কি হলো এনআইডি। তাহলে এই এনআইডি কলামের মাধ্যমে আমরা একটা এনআইডি আরেকটা টেবিলের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে পারলাম। খেয়াল করছো? কেউ যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 732-এর জন্মসাল কত, আমরা ইজিলি দেখতে পারবো যে এটার ফরেন কি কত, 12 ফরেন কি হলো কোন যেই টেবিলের প্রাইমারি কি সেই টেবিলে গিয়েই আমরা জন্মসালটা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার জিনিসটা? এইভাবে আমরা হলো বিভিন্ন মাল্টিপল টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করি। এই জিনিসটাকেই বলা হলো যে তোমাদের রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ক্লিয়ার হয়েছে তোমাদের যে কেন আমাদেরকে রিলেশনাল ওয়ার্ডটা অ্যাড হইলো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু সবই আছে, এক্সট্রা করে যে অ্যাড হইলো যে রিলেশনাল, এই জিনিসটা। ক্লিয়ার জিনিসটা? এটা হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা কিছু তোমাদের আজকের টপিকগুলো আর কি কি আছে, কিছু ক্যারেক্টারিস্টিক দেখি, তাই না? তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক কি আসবে বলো দেখি? নর্মাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে জিনিসটা সেটা অবশ্যই থাকবে, তাই না? সিকিউরিটি। ক্লিয়ার জিনিসটা? এটা অবশ্যই সিকিউরিটি মেনটেন করতে হবে, তাই না? সিকিউরিটি মেনটেন করতে হবে বলতে যে কে ডেটা দেখতে পারবে, কে ডিলিট করতে পারবে, এসবের পারমিশন। এর ফলে ইন্টিগ্রিটি অবশ্যই রক্ষা করবে, তাই না? ইন্টিগ্রিটি বানান কি? ইন্টিগ্রিটি মনে হয় এটা। আচ্ছা তোমরা একটু দেখে নাও, আমার বানান ভুল হতে পারে। আসলে আমি খেয়াল করলাম যে মডার্ন কম্পিউটার সিস্টেম এত ভালো যে আমাকে আর বানান নিয়েও চিন্তা করা লাগে না। আমি যখন কিছু টেক্সট এডিটরে টাইপ করি, আমাকে অটোমেটিক্যালি বলে দেয় যে এটা হলো ঠিক বানান। ক্লিয়ার জিনিসটা? তো মানে জিনিসপত্র যে আসলে খুব কোন কোন জায়গায় চলে যাচ্ছে। তো এটা হলো ইন্টিগ্রিটি মেনটেন করে, তাই না? ডেটার ইন্টিগ্রিটি মেনটেন করবে। এর ফলে রেপ্লিকেশন, তাই না? ডেটা রেপ্লিকেট করে রাখবে বিভিন্ন কম্পিউটারে। ক্লিয়ার জিনিসটা? এরপর হলো রেপ্লিকেশন বা রিডান্ডেন্সি। ক্লিয়ার জিনিসটা? যে মাল্টিপল কপি রাখবে। এরপরে হলো তোমার আরেকটা জিনিস হয়ে আসতে পারে যে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো ট্রানজ্যাকশনাল প্রপার্টি, তাই না? ট্রানজ্যাকশন মানবে, তাই না?
এরপর হলো থাকবে হলো হাইলি অ্যাভেলেবল। হাইলি অ্যাভেলেবল মানে কি জিনিস বলতে বোঝায়, তাই না? যেমন মনে করো যে তোমরা তো এই জিনিসটা খেয়াল করছো যে একটা সি প্রোগ্রামে তুমি 10কে 0 দ্বারা ভাগ করার ট্রাই করো, দেখবা যে প্রোগ্রামটা ক্র্যাশ করছে, তাই না? এইরকম একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে চিন্তা করো যে এরকম অসংখ্য ইভেন্ট থাকতে পারে না যেগুলো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিতে পারে, এবং ওর্স্ট কেসে তোমাদের কম্পিউটার বা সার্ভারই ডাউন থাকতে পারে, তাই না? এই আরডিএমএস তো একটা সার্ভারে রান করতেছে বা একটা কম্পিউটারে রান করতেছে, কম্পিউটারই নষ্ট হয়ে যাইতে পারে, তাই না? তাহলে কি হলো, এটা কি হাইলি অ্যাভেলেবল থাকলো? না, তাই না? সিস্টেমটা তো হাইলি অ্যাভেলেবল না। এখন কেউ যদি ডাটাটা রিড করতে পারবে না, তাই না? তোমরা এই জিনিসটা মনে হয় মাঝে মাঝেই দেখো যে মেইনটেনেন্সের জন্য এই ওয়েবসাইট বন্ধ। এগুলো হলো ভালো ডিজাইন না, বুঝতে পারছো? জিনিসটা খুব লাউজি ডিজাইন। তুমি কি আমি একটা জিনিস বলি, লাস্ট কবে শুনছো গুগল ডাউন, যে গুগলে সার্চ করতে পারতেছো না? নেভার, তাই না? লাস্ট কবে শুনছো যে ফেসবুক ডাউন, তুমি ফেসবুকে লগ ইন করতে পারতেছো না? মেসেঞ্জারে করা যাচ্ছে না হইতে পারে, ফেসবুকে করা যাচ্ছে না, এটা খুব রেয়ার। ফেসবুকে আমি নিজেও পাইনি যে ফেসবুকে লগ ইন করা যাচ্ছে না এরকম হয়েছে, বা ফেসবুক নোটিশ দিচ্ছে যে মেনটেনেন্সের জন্য 1 ঘন্টা ফেসবুক ডাউন থাকবে, তাই না? এগুলো হাইলি অ্যাভেলেবল সিস্টেম, বুঝতে পারছো জিনিসটা? হাইলি অ্যাভেলেবল সিস্টেম বলতে সেম ডেটাবেসটা অনেকগুলো মেশিনে রান করতেছে। তো যে কোনো একটা মেশিনের কেউ যদি ক্র্যাশ করে বা মেশিন ডাউন হয়, কোনো সমস্যাই নেই, অন্য ডেটাবেস সব এগুলো হ্যান্ডেল করবে, রিড রাইট ক্লিয়ার জিনিসটা। এগুলো হলো হাইলি অ্যাভেলেবল সিস্টেম, তাই না? এগুলো হলো তোমার আরডিবিএমএস এর ক্যারেক্টারিস্টিক। এরপরে হলো সবচেয়ে বড় যে ক্যারেক্টারিস্টিক হলো টেবিল আকারে থাকে, এবং টেবিল আকারে থাকে, তাই না? টেবিল আকারে থাকবে, তাই না? ডেটাগুলো কি টেবিল আকারে থাকবে, যে এবং টেবিলগুলোর মধ্যে সম্পর্ক থাকবে, তাই না? টেবিলগুলো কি থাকবে, প্রাইমারি কি থাকবে, ফরেন কি থাকবে, তাই না? এরপর মাল্টিপল টেবিল কিসের মাধ্যমে কানেক্টেড থাকবে, একাধিক টেবিল ফরেন কি এর মাধ্যমে কানেক্টেড থাকবে, তাই না? তো এখন আমি খুবই দুঃখিত যে আমার হাতের লেখা আসলে এত বাজে। এখানে আসলে আমি আসলে হাতের লেখা আমি লাস্ট কবে লিখছি ভুলে গেছি, বুঝতে পারছো জিনিসটা? আমি মনে হয় লাস্ট 10 বছর, আসলে 10 বছর না তো, আমি গ্রাজুয়েশন করছি কত সালে, 21 সালে, লাস্ট 21 সালে হলো তোমাদের হাতের লেখা লিখছি। তো আমার হাতের লেখা সবসময় খারাপ ছিল, মানে এমন না যে তখন ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, আমার সবসময় খারাপ ছিল। তো ছোটবেলায় যে বাপ মা বলতো হাতের লেখা সুন্দর করো, এটা হলো স্কুল কলেজেই গুরুত্বপূর্ণ, স্কুলেই গুরুত্বপূর্ণ, হাই স্কুলেও গুরুত্বপূর্ণ, কলেজেও হালকা গুরুত্বপূর্ণ, বাট ভার্সিটিতে হাতের লেখারও দাম নেই। তুমি যদি একটু সায়েন্সের সাবজেক্টে পড়ো, আমি হলো জাস্ট ম্যাথের ইকুয়েশন টিকুয়েশন দিস দ্যাট এরকম কয়েকটা ওয়ার্ডই লিখতাম, রচনার লেখা লাগতো না। মানে যত সংক্ষিপ্ত অ্যান্সার করা যায় ততই ভালো। তো এই জন্য আসলে হাতের লেখার প্র্যাকটিসটা চলে যায়, এবং এটা আমাকে কখনো ইম্প্যাক্টও করেনি, এমন না যে আমার রেজাল্ট বা কিছু খারাপ হয়েছে হাতের লেখার জন্য, আমি বলতে পারবো না। এনিওয়ে, বুঝতে পারছো জিনিসটা? এইগুলো হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য, ক্লিয়ার জিনিসটা? আহ, আরো অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা একটু বই দেখে নিও। তো তোমরা অবশ্যই হলো মানে বই, তোমরা তো আমার ধারণা হচ্ছে বই হলো সবচেয়ে একটা ভালো জিনিস পড়ার জন্য। তোমরা বই পড়লে দেখবা যে অনেক কিছুই বুঝতেছো না। মানে দেখো আমি আমি খেয়াল করছি যে অধিকাংশ সময় হলো তোমার হয়তো রেকর্ডেড ক্লাসগুলো দেখো, বাট রেকর্ডেড ক্লাসগুলো আসলে একটা ইন্টারাকশন কমায় দেয়। সেটা হলো যে মনে করো যে তোমরা বই পড়লা, বই পড়ে একটা জায়গায় প্রবলেম ফেস করলা, ওইটা প্রবলেম হিসেবেই থেকে যায়, বুঝতে পারছো? তোমরা টাকা দিয়ে যখন পড়ো তোমাদের একটা মানে আকাঙ্ক্ষা থাকবে যে আমার কাছে একটা মানে প্রশ্ন জাগছে, কিছু বুঝি নাই, যে তাহলে যেই টিচার আমাকে পড়াইলো সেই টিচার হলো আমাকে এটা বুঝাই দিবে। তো জিনিসটা এই জন্য ইন্টারাকশন থাকা ভালো। তোমরা যদি আমাকে বলো যে কমেন্টে একটা প্রশ্ন করো যে ভাই বই হলো এই লাইনটা ছিল, এই লাইনটা আমি বুঝি নাই, বুঝতে পারো জিনিসটা? বা একটা স্ক্রিনশট তুলে দিতে পারো যে ভাই, ছবি তুলে যে ভাই এই জিনিসটা বুঝি নাই। এগুলো হলো ইন্টারাকশন। অনলাইনের এটা একটা বড় সড়ো সমস্যা যে ইন্টারাকশনগুলো হলো কম। আগে যখন আমি মানে অফলাইনে ক্লাস করতাম, তখন আমি তো খুব প্রশ্ন করতাম, স্যারদেরকে জ্বালায় মারতাম। আমাকে একটা স্যার মানে খুবই মানে ভয় পাইতো যে আমি এত প্রশ্ন করতাম। তো স্যার যদি দেখতো যে আমি আসছি বা আমি হলো সামনের দিকে বসছি, তাহলে স্যার বুঝতো যে আজকে তার পড়ানোর 12টা বাজছে। আমি প্রশ্ন করতে কারণ আমি
পড়তেছি, সো আমার তো সব বোঝা লাগবে, তাই না? স্যার তো আমাকে খাওয়াই দিবে না। বুঝতে পারছেন? স্যার স্যার হলো যতটুকু প্রয়োজন বা যতটুকু সংক্ষিপ্তভাবে বোঝানোর বা কমন জিনিস বোঝানোর সেগুলো বোঝাবে। এখন স্যার যেই বই ফলো করছে, আমি অন্য বই পড়লে একটা লাইন বুঝি নাই, তো স্যারকে তো প্রশ্ন করে বুঝাই নিতে হবে। তো তোমরা হলো একটু প্রশ্ন কইরো, বুঝতে পারছো জিনিসটা? আমি কমেন্টে কোনো প্রশ্নই দেখি না, ক্লাস করো নাকি করো না আল্লাহ ভালো জানে। যাই হোক, তো এগুলো হলো আরডিবিএমএস এর বৈশিষ্ট্য। তো আরডিবিএমএস হলো বহুল ব্যবহৃত একটা সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এত বহুল ব্যবহৃত। আরডিবিএমএস এর কয়েকটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলি। এগুলো মানে খুব সম্ভবত তোমরা অনেকেই নাম শুনছো। সবচেয়ে কমন যেটা হলো ওরাকল, তাই না? ওরাকলের এরা সবাই নাম শুনছো। এরপরে হলো যে ওরাকল ডেটাবেস, তাই? এরপরে যে জিনিসটার নাম অনেকে হয়তো শুনছো যে মাই এসকিউএল, তাই না? এরপরে মনে করো নাম শুনছো হলো পোস্টগ্রেস, তাই না? এরপরে হয়তো ক্লাউডের অনেক কিছুর নাম শুনছো, তাই না? যে স্প্যানার, তাই না? স্প্যানার হলো খুবই ফাস্ট একটা গুগল ক্লাউডের একটা ডেটাবেস, ইটস জাস্ট অ্যামেজিং। এরপর হলো তোমরা মনে করো যে এডব্লিউএস এর তো নাম শুনছো, তাই না? এডব্লিউএস, আরডিএস, মনে হয় আরডিএস, হ্যাঁ আরডিএস, হ্যাঁ। এরকম অনেকগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পৃথিবীতে আছে, বুঝতে পারো জিনিসটা? এগুলো হলো খুব অ্যামেজিং অ্যামেজিং ডেটাবেস। পোস্টগ্রেস তো একদম অসাধারণ একটা ডেটাবেস, মাইস্কুল অসাধারণ একটা ডেটাবেস, আর স্প্যানার সব লিমিট বেসিক্যালি ক্রস করে ফেলছে। তো এরকম অসংখ্য মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট আছে, এবং এগুলো সবগুলি হলো খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো জিনিসটা? সবগুলোই খুব গুরুত্বপূর্ণ। আহ, কেন গুরুত্বপূর্ণ? তোমাদেরকে একটা এক্সাম্পল তো ব্যাংকের মাধ্যমে দিলামই, তাই না? তো এই জিনিসগুলো মানে ডেটাবেস না থাকলে আসলে পৃথিবীতে কোনো ডেটাই নাই। পৃথিবীর সব ডেটা কিসের মাধ্যমে আছে? ডেটাবেসের মাধ্যমে আছে। যেমন তোমাদেরকে যদি একটা ইউজ কেস বুঝাইতে যাই, যে মনে করো হসপিটালের ডেটা, তাই না? হসপিটালেও দেখা যায় যে একটা ডেটাবেস থাকে, না থাকলে সমস্যাটা কি? মনে করো যে বাংলাদেশ হাসপাতালগুলো এখনো পুরনো, যে ডাক্তারের রিপোর্ট হলো হাতে দেয় এবং আমরা হাতে করে নিয়ে যাই। বাইরের দেশে যে জিনিসটা করে, যে ডাক্তার হলো রিপোর্টগুলো টাইপ করে, এবং হলো যে এ, এটা হলো ওই হসপিটালের ডেটাবেজেই থাকে। এখন ওই রোগী যখন পরে ওই হসপিটালে আরেকটা ডাক্তারের কাছে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ওই নতুন ডক্টর কিন্তু তার সব রিপোর্ট দেখতেছে, তার কি কি রোগ আসছে, তার কি কি ওষুধ খাইছে, সবই দেখতেছে, বারবার ক্যারি করা লাগতেছে না, বুঝতে পারছো জিনিসটা? এবং এই জিনিসটা তাহলে কি, সে অন্য হসপিটালে গেলে কি হবে? তখন অন্য হসপিটালে গেলে আগের হসপিটালকে যদি কল করে যে আমার এই ডেটাটা হলো ওই হসপিটালে পাঠায় দাও, তাহলে পাঠায় দেয়। খুব ইজি, বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসগুলো হলো গুরুত্বপূর্ণ, এগুলো আসলে ব্যবসায়িক রিজনও আছে, যে হসপিটালগুলো তাহলে হলো, তাহলে এখন একজন নতুন করে প্যারা নিয়ে আরেকটা হসপিটালকে কল দিয়ে মানে নিতে যাবে না, ঘুরে ফিরে একই হসপিটালেই বারবার আসবে। তো এগুলো হলো যে মানে ব্যবসায়িক রিজনও আছে, বাট ইটস জাস্ট অ্যামেজিং যে তোমার অনেক কিছু ডেটাবেজে থাকে এবং তারা জাস্ট জিনিসগুলো হলো ট্রান্সফার করতে পারে। তো এই ডেটাবেস হলো এই হসপিটালে থাকে। এই টিকিট কাটা অনলাইনে, এগুলো তো পিওর ডেটাবেসের কাছ, তাই না? আমি যে পেমেন্ট করলাম, পেমেন্ট করার আগে তো টিকিট দেয় না, পেমেন্ট করার পরে তো আমার মানে তারা এপিআই কল টল অনেক কিছু করে এরপরে তো টিকিটের ব্যবস্থা করে। এই জিনিসটা যে ডেটাবেস ছাড়া তো অসম্ভব, তাই না? আর মানি রিলেটেড যে কোনো জায়গাতে, যে কোনো ই কমার্স শপিং সাইটে তো ডেটাবেস, আরডিবিএমএস রিলেশনাল ডেটাবেস থাকতেই হবে, তাই না? ওই যেখানে এই পেমেন্ট টাইপের সিস্টেম আছে, রিলেশনাল ডেটাবেস ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছো জিনিসটা? এরপরে হলো মনে করো যে তোমাদের এখন গভর্নমেন্ট জিনিসপত্রের দিকে যদি যায়, যে সরকার তো সব গভর্নমেন্ট এমপ্লয়ীদের একটা ডেটাবেস রাখে, স্যালারি ট্যালারি দেয়, এটা যদি না মানে না রাখতো, তাহলে একটা কেউ একজন বলতো আমি তো ভাই স্যালারি পাই নাই, আরেকবার পাঠান। মনে করো সরকার তাহলে একজনকে 2 বার স্যালারি দিবে না। তো এইগুলো হলো সব ডেটাবেজে সংরক্ষিত থাকে, যে কি হয়েছে না হয়েছে, এবং এটা খুব ভালো। আমরা বললাম না ডেটাবেস হলো রিডান্ডেন্সি। কয়েকদিন আগে তোমরা দেখলা যে সচিবালয়ে আগুন লাগছে, তাই না? তো এই আগুন লাগার ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা তথ্য ধ্বংস হয়ে গেছে। কারণ কি, বাংলাদেশ আসলে এখন আপডেটেড না, তারা হলো কোনো কম্পিউটারে রাখে না, তারা কি করে যে মনে করো যে কাগজপত্রের মাধ্যমে রাখে। এই জিনিসগুলো হলো খুব আনসেফ। এই আগুন হলো পুড়ে গেল, হয়তো কোনো গুরুত্বপূর্ণ নথি ছিল, অনেক কিছু কাগজপত্র ছিল, তো এই ডেটাবেস না থাকার কারণে এই জিনিসগুলো ধ্বংস হয়ে গেল। এই আরডিবিএমএস হলো এই রিডান্ডেন্সি গুলো রাখে, তাই না? তোমাদেরকে বললাম না, যেমন এই কম্পিউটারের ডেটা আরেক কম্পিউটারে কিন্তু ইজিলি হলো মানে রেপ্লিকেটেড করে ফেলতেছে। সো এটা যদি একটা ক্লাউডেও যদি মনে করো রাখতা,
তাহলে দেখা গেল যে এই ক্লাউড ধ্বংস হয়ে গেল, অন্য একটা কম্পিউটারে হয়তো ডেটাগুলো রাখা আছে, তাই না? যেমন মনে করো যে ক্লাউড কিন্তু অনেক, মানে পুরো পৃথিবীতে গুগলেরই তো মনে হয় 100টার বেশি হলো মানে ক্লাউড লোকেশন আছে। তো এইগুলোতে হলো মনে করো যে আমরা রেপ্লিকেট করে রাখি এই জায়গা, মানে 2-3টা জায়গার রেপ্লিকেট থাকে অলওয়েজ। তো এক জায়গার মানে বন্যা, আগুন, যে যে কোনো দুর্যোগেও ধ্বংস হয়ে গেলেও আরেক জায়গায় থাকে। তো ডেটাবেস হলো সরকারি অফিসেও প্রচুর ইউজ করা হয়। তো এখন নতুন করে ইউজ করা শুরু হয়েছে, আগে হয়তো ছিল না, আস্তে আস্তে শিফট করতেছে স্বাভাবিক। এরপর হলো তোমার বিভিন্ন বিমান বিমান চালনা বা এগুলোতেও তো ডেটাবেস থাকে, তাই না? কারণ কি, তুমি যখন মানে কারো কেউ যখন বিমানে ফ্লাইট করছে কিনা জানি না, বাট ফ্লাইট করে থাকা, তাহলে তো দেখছো যে তোমাদের যখন বোর্ডিং পাস টাস দেয়, তখন কিন্তু তোমাদেরকে নতুন করে আর কিছু দেখানো লাগে না, তাই না? জাস্ট পাসপোর্টটা বললেই হয়ে যায়, বা বুকিং নাম্বারটা বললেই ওরা বোর্ডিং পাস টাস দিয়ে দেয়। এগুলো সব ডেটাবেজে থাকে। এগুলো হলো বিমান চালনা। এরপর প্রতিরক্ষায় তো ডেটাবেজের প্রচুর ইউজ আছে, তাই না? যেমন মনে করো যে আহ, জিনিসটা হলো এইভাবে চিন্তা করা যায় যে সরকার মানে সরকার তো মানে দেশের প্রত্যেকটা মানুষেরই ডেটা রাখে, তাই না? যে কে কি করতেছে, কার কি সম্পর্ক আছে, এগুলো হলো তারা সবসময় একটা ডেটাবেজে রাখে। এই প্রতিরক্ষার কাজে হলো এগুলো ইউজ করা যায়, যে মনে করো যে কোনো একটা আসামি পালাইলো, তারা দেখে যে আসামির চাচা কই আছে, মামা কই আছে, ওইভাবে অনুযায়ী পুলিশ পাঠায় দেখে যে কোন আসামিকে কোন জায়গায় পাওয়া যাইতে পারে, বেস্ট ফ্রেন্ডকে, এগুলো সবই রাখে। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসগুলো হলো রিলেশনাল ডেটাবেসের মাধ্যমে মোস্টলি রাখে। তো আরডিবিএমএস এর হলো এরকম সব জায়গায় প্রচুর প্রয়োগ আছে। মানে ইন শর্ট আসলে আরডিবিএমএস ছাড়া আসলে কোনো ডেটা না, ডেটাবেস মানে এক্সিস্টেন্স নাই। আরডিবিএমএস ছাড়া পৃথিবীতে অন্য অনেক ডেটাবেস আছে, কিন্তু ওগুলো হলো খুব মানে স্পেসিফিক কাজের জন্য। যেমন বললাম যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল গ্রাফ তৈরি করতে লাগে হলো গ্রাফ ডেটাবেস, না? এটা কিন্তু খুব নিশ একটা ইউজ কেস। আর হয়তো অনেক কাজ ইউজ করে কিন্তু গ্রাফ মানে তুমি যদি চিন্তা করো যে একটা মানুষ যখন লাইফে 100টা আরডিবিএমএস তৈরি করে, সে অনুযায়ী গ্রাফ ডেটাবেস তৈরি করে হলো একবার, এই টাইপের অবস্থা, 100 ভাগের 1 ভাগও না। এরপর মনে করো যে কি ভ্যালু স্টোরেজ, কি ভ্যালু স্টোরেজ হয়তো অনেক বেশি ইউজ হয়। কি ভ্যালু স্টোরেজ হলো যে এইরকম যে তুমি মনে করো যে কোনো ইউজারের কারেন্ট প্রোফাইল পিকচার, এটা জাস্ট একটা সিম্পল কোয়েরি না যে এই ইউজারের আইডি, প্রোফাইল পিকচারটা ব্যাক করে আসবে, এরকম একটা কি দিয়ে হলো আমরা সার্চ করে দেখবো। তো এই জিনিসগুলো অনেক ফাস্ট, এখানে কোনো ট্রানজেকশন লাগে না, কিছু লাগে না, ডাইরেক্টলি জাস্ট ডেটাটা রাখে আর নিয়ে আসে। তো এগুলো হলো অনেক ফাস্টের জন্য করা হয় মেনলি। এই কি ভ্যালু স্টোরেজগুলো হলো যে এগুলো খুব কিন্তু নিশ ইউজ কেস, এমন না যে খুব জেনেরিকলি ইউজ করতে পারতেছো। হয়তো দেখা যায় যে তুমি যদি জীবনে 100টা আরডিবিএমএস তৈরি করো, 10টা কি ভ্যালু স্টোরেজ তৈরি। ইউজ কেস অনুযায়ী হলো আরডিবিএমএস হলো যে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত। তো ডাটাবেজের যত ব্যবহার আছে সবকিছুই হলো আরডিবিএমএস এর ব্যবহারে ঢুকাই দিতে পারবা। ক্লিয়ার জিনিসটা? তো এগুলো হলো যে আরডিবিএমএস আর কি কি টপিক আজকে। ইউজেস অফ আরডিবিএমএস গেল, হাউ ডাজ আরডিবিএমএস, হ্যাঁ, হাউ ডাজ ইট লুকস লাইক, এটা তো তোমাদের দেখাইলাম যে টেবিলের মাধ্যমে, তাই না? এই টেবিল হলো খুব গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে হলো আসলে তোমাদের মানে মিল রিলেশনশিপের বেসিকটা বোঝানো হয়ে গেছে। তো এরপর হলো নেক্সট ক্লাসে হলো আমরা একটা দেখবো যে আরডিবিএমএস কিভাবে তৈরি করে, এবং আরডিবিএমএস কিভাবে কুয়েরি করে, হ্যান ত্যান এইসব আমরা দেখবো। ট্রাই করবো যে তোমাদের টেকনিক্যালি বেশি ডিটেলসে না যাওয়ার। বাট তোমাদের একটা বইয়ে দেখলাম বেসিক্যালি এসকিউএল কুয়েরি টুয়েরি সব দেখাইছে, আমি জানি না এটা কেন দেখাইছে, সে কি অনেক বেশি জানে বোঝানোর জন্য মানে বইতে নিয়ে আসছে কলেজের বইতে, জানি না আমি। যাই হোক, তো আমি তোমাদের ট্রাই করবো যত আহ, এগুলো সবই আসলে আমার দেখাইতে পারবো, কিন্তু ব্যাপারটা হলো যে তোমাদের যত কমের মধ্যে হলো, যত ইজি জিনিসের মধ্যে শেষ করা যায় ততই ভালো, তাই না? তোমাদের বইয়ের কোয়েরিগুলো তো খুব ছোট, তাই না? এসকিউএল কোয়েরি এমনও আছে, আমি 1300 লাইনের এসকিউএল কোয়েরি দেখছি। সো এত ডিটেলসে তো দরকার নাই তোমাদের এখন। তো তোমাদের হলো নেক্সট দিন হলো এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিটিএল, ডিএমএল, এগুলো একটু দেখাবো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস এভরিওয়ান।